এক বড় রকমের রিয়াকশন আসতে চলেছে, যেটার পরিস্থিতি কিন্তু অত্যন্ত সুখকর হবে না। 100টার উপর স্যাটেলাইট ভারত ইতিমধ্যে ইসরো থেকে কিন্তু লঞ্চিং প্যাড থেকে উপরে চলছে, বন করে ঘুরছে। এই স্যাটেলাইট ইমেজগুলোর থেকেই পাওয়া ছবিতে জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করতে সুবিধা হলো। গ্রেটার বাংলাদেশ, এই গ্রেটার বাংলাদেশের একটা খোয়াব দীর্ঘদিন ধরে দেখে অনেকে রয়েছেন, এরকম একটা গ্রেটার বাংলাদেশ তৈরি হবে। শেখ হাসিনাকে তো বলবো বাঘের বাচ্চা, বাঘিনী। তিনি তো বলেছিলেন আমি সেন্ট মার্টিন দিতে চাইনি বলে আমাকে সরে যেতে হলো। ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এরদোগান ইমরান খানের সাথে মিলিয়ে এবং বাংলাদেশকে তখনই লুপে নেবার চেষ্টা করেছিল হচ্ছে এই টার্কি। ভারতের যারা ট্যুর অপারেটর রয়েছে তারা সরাসরি টার্কিকে কেটে দিয়ে টার্কির পাশে গ্রিস, আরও অনেক প্রাচীন সভ্যতার দেশ গ্রিস, এবং গ্রিসের ট্যুরিজমও বেশ সস্তা, দারুণ দেশ। গ্রিসে তারা যাচ্ছেন। ভারত একটা গুরুত্বপূর্ণ বন্ধুকে পেয়েছে যার নাম হচ্ছে গ্রিস। আর থোড়াই কেয়ার এই টার্কিকে শুধু ড্রোন দিয়ে ভয় দেখালে হবে নাকি? ওই ড্রোন ভূপাতিত করার মতো শক্তি ভারতবর্ষ ধরে রেখেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী দিনে একটা তিনি তকমা পেতে পারেন, এবং এই নিয়ে যদি কোনো পুরস্কার থাকে সে পুরস্কারও তিনি অর্জন করতে পারেন। সেটা হচ্ছে লিজ মাস্টার জেনারেল। চট্টগ্রাম বন্দর তিনি লিজ দেবেন বলে ঠিকই করে ফেলেছেন, এবং সমস্ত প্রক্রিয়া তৈরি। যারা সমন্বয়ক থেকে যারা মন্ত্রী হয়েছেন তারা নিতান্তই এখনও নাবালক, বা রাজনীতির এই প্যাঁচ পয়জারে এখনো পর্যন্ত তারা পোক্ত নয়। সার্জিক্যাল স্ট্রাইক শব্দটা তো সকলের কাছেই পরিচিত। নানা ধরনের সার্জিক্যাল স্ট্রাইক হয়, কখনো কখনো হরাইজন্টাল, কখনো কখনো হচ্ছে ভার্টিক্যাল। ঠিক তেমনিভাবে সার্জারি বা সার্জিক্যাল বক্সে দেখবেন নানা ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, স্ক্যালপেল থাকে, টুক করে জিনিসটাকে তুলে নিয়ে এসে জাস্ট ফেলে দেওয়া, উপড়ে ফেলা। এরকম একটা সার্জিক্যাল স্ট্রাইক যখন বাংলাদেশে হলো, বাংলাদেশের লোক তো বুঝতেই পারলো না প্রথমে কি হলো ব্যাপারটা। যিনি মাস্টার মাইন্ড ভেবেছিলাম তার থেকে একটা কোনো বিবৃতি আসবে, কিন্তু মাথায় বোতলের বাড়ি খেয়ে কোথাও যেন হচ্ছে এখনও মনে হয় তার মাথা ঝনঝন কমেনি। এই যে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো, কত ক্ষতি হলো বাংলাদেশে? ৯,৩৬৭ কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, ৯,৩৬৭ কোটি টাকা। এবং আরও কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তার কারণ অ্যাকশান মোডে রয়েছে ভারত, এবং যত রিঅ্যাকশানস বাংলাদেশ দিতে থাকবে তত কিন্তু অ্যাকশান নানা ধরনের হতে থাকবে। একটু খোলসা করে বলি, এরপরের যে অ্যাকশানটা ভারত নামাতে চলেছে সেটা কিন্তু বেশ কঠিন হতে পারে। এখনই কিছু বলছি না, শুধু একটু হিন্টস দিয়ে রাখছি। সেটা হচ্ছে ভারতের স্যাটেলাইট সিস্টেম। স্যাটেলাইট তো জানেন, 100টার উপর স্যাটেলাইট ভারত ইতিমধ্যে ইসরো থেকে কিন্তু লঞ্চিং প্যাড থেকে উপরে চলছে, বন করে ঘুরছে। এই স্যাটেলাইট ইমেজগুলোর থেকেই পাওয়া ছবিতে জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করতে সুবিধা হলো। অনেকে ভাবছেন যে পাকিস্তানে ভারতের যারা ডিপ অ্যাসেট রয়েছে তাদের পাঠানোর ছবির জেরে, না, তারা হয়তো রুটটা বলতে পারে, কখন কে কী থাকে, সমস্ত ডিটেলস হয়তো হাতে থাকতে পারে, কিন্তু ছবিগুলো আছে সব স্যাটেলাইটের মাধ্যমে। বাংলাদেশের ক্ষেত্রেও যে এরকম কিছু হবে না, বিশেষ করে অনেকগুলো ঘাঁটি সেখানে তৈরি হয়েছে, যেটা কিন্তু মোটেই ভালো চোখে দেখছে না ভারত। বিশেষভাবে এই যে বক্তব্যটি এলো তারপরে কিন্তু এই অ্যাকশানটা নেমেছিল। বক্তব্যটা কী ছিল? বাংলাদেশে এরকম টার্কিশ বেসড কিছু এনজিও এখন খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে, এবং তারা প্ররোচিত করেছে বাংলাদেশের এই যে বিভিন্ন ধরনের সমন্বয়ক রয়েছে, সমন্বয়কদের আবার দুটো ভাগ হয়ে গেছে জানেন তো, ক্ষমতায় বসা সমন্বয়ক আর পথে বসা সমন্বয়ক। সবসময় এটা থাকে, দু ধরনের। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে নিজেদের মধ্যে একটা বৈষম্য তৈরি করেছে। যারা ক্ষমতায় বসা মানে গদিতে বসা যারা সমন্বয়ক, যারা এই মন্ত্রী হয়েছেন আর কি, মন্ত্রী তো না, মন্ত্রী হতে গেলে তো নির্বাচনে জিতে আসতে হয়, এই যারা উপদেষ্টা হয়ে রয়েছেন অর্থাৎ গদিতে বসা যারা সমন্বয়ক, তারা তো ফরমান জারি করেন, বিভিন্ন ধরনের ফরমান। কোথায় কোন আওয়ামী লীগার বিভিন্ন সময় রয়েছে, বেটাকে ধরে নিয়ে আয়, ধরে নিয়ে ওকে জরিমানা কর। প্রত্যেকেই এক একটা ছোট ছোট করে যেন গণ আদালত বসিয়ে দিয়েছে। আর যদি না পাওয়া যায় তাহলে তো মব আছেই, মবকে লেলিয়ে দাও, বাড়িঘর ধরে আগুন জ্বালিয়ে দাও, তাহলে সুসুর করে এসে সে ধরা দেবে, না হয়তো পালিয়ে বেড়াবে। এই যে একটা রাজত্ব কায়েম হয়েছে, এই রাজত্বের সুখ খুব
তবে এই সুখ ক্ষণস্থায়ী সুখ, এই সুখ বেশি দিনের হয় না। তার কারণ হচ্ছে এত চোখের জল, এত মানুষের অভিশাপ এসে জমা হচ্ছে, তাতে যারা পথে বসা সমন্বয়ক আর কি, যারা বিভিন্নভাবে কলকে পাওয়ার চেষ্টা করেছেন, তাদের বেশ একটা উৎফুল্ল দশা। তো এইরকম একটা যারা গদিতে বসা সমন্বয়ক যারা এখন ওই উপদেষ্টা হয়েছেন, তাদের উস্কানিতে একটা ম্যাপ প্রকাশ হয়েছে এবং এই ম্যাপটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, গ্রেটার বাংলাদেশ। এই গ্রেটার বাংলাদেশের একটা খোয়াব দীর্ঘদিন ধরে দেখে অনেকে রয়েছেন, এরকম একটা গ্রেটার বাংলাদেশ তৈরি হবে, ভারতের উত্তর পূর্ব ভারত এবং তার সাথে পশ্চিমবঙ্গ, পারলে উড়িষ্যা, বিহার এবং ঝাড়খণ্ড। এই জায়গাগুলো সম্পর্কে কোনো আইডিয়াই নেই বাংলাদেশের বহু মানুষের। এমনকি যারা রাজনীতিবিদ আছে তারা তো জানেই না, তারা শুধু জানেন যে পশ্চিমবঙ্গ, কলকাতার চিকিৎসার কারণে বেলোর, এর বাইরে বা দিল্লি, এর বাইরে যে ভারতবর্ষটা ঠিক কী সে সম্পর্কে কোনো আইডিয়াও নেই। এবং ইতিহাস বা ভূগোল এগুলো সম্পর্কে তাদের জ্ঞান সত্যি শুনলে এক এক সময় আপনার মানে হাসতে হাসতে সমারসল্ট খেতে ইচ্ছা করবে, এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সেই যে গ্রেটার বাংলাদেশের যে ম্যাপটা প্রকাশিত হয়েছে, তারপর কিন্তু ভারত এটাকে আবারও খুব সিরিয়াসলি নিয়েছে। সিরিয়াসলি নেওয়ার একটা যথেষ্ট কারণও রয়েছে যে এতবার করে যখন এই বিষয়গুলো আসছে, তাহলে কি চাইছে তারা? চাইছে কি ভারতকে পায়ে পড়ে, মানে ওই পায়ের উপর পা ফেলে যেরকম ঝগড়া লাগানো হয় না, এবং ঝগড়া লাগিয়ে তারপর হচ্ছে একটু গা গরম করা একটা পরিস্থিতি তৈরি করা, তারপর হচ্ছে যে একটু শারীরিক নির্যাতন তৈরি করা, এই রকম বিভিন্ন উস্কানি তারা দিচ্ছে। এবং এই উস্কানিতে নতুন আরেকজন মন্ত্রগুরু তারা পেয়েছে, এই টার্কি ইদানিং এরদোগানের সময় থেকে ভারতের বিরুদ্ধে নানা রকম মন্তব্য জারি করছিল। এবং ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এরদোগান ইমরান খানের সাথে মিলিয়ে এবং বাংলাদেশকে তখনই লুপে নেবার চেষ্টা করেছিল হচ্ছে এই টার্কি। অনেকটা এখন সফল হয়েছে এবং যে কারণে ভারতের সাম দাম দণ্ড ভেদের যে নীতি, সেই নীতির শিকার হয়েছে এই মুহূর্তে টার্কির বিভিন্ন রকম যে বরাতগুলো ছিল ভারতে, সেই সমস্ত বরাত কাট অফ করে দেওয়া হয়েছে। এবং টার্কি এরকম লোভ দেখিয়ে সিনেমার শুটিং করানো হতো। বলিউডের কেউ কেউ আবার খুব টার্কির প্রেমে মত্ত। এরদোগানের সাথে আমির খানের আবার খুব ভালো সখ্যতা তৈরি হয়েছিল, তার সিনেমার শুটিংও এরকম তুরস্কে হতো। এখন অধুনা বাংলাদেশ এবং পাকিস্তানের শুটিং হবে টার্কিতে। আর ভারতের যারা ট্যুর অপারেটর রয়েছে তারা সরাসরি টার্কিকে কেটে দিয়ে টার্কির পাশে গ্রিস, আরও অনেক প্রাচীন সভ্যতার দেশ গ্রিস, এবং গ্রিসের ট্যুরিজমও বেশ সস্তা, দারুণ দেশ, গ্রিসে তারা যাচ্ছেন। অর্থাৎ নতুন একটা কিন্তু ভারত একটা গুরুত্বপূর্ণ বন্ধুকে পেয়েছে, যার নাম হচ্ছে গ্রিস। আর থোড়াই কেয়ার এই টার্কিকে শুধু ড্রোন দিয়ে ভয় দেখালে হবে নাকি? ওই ড্রোন ভূপাতিত করার মতো শক্তি ভারতবর্ষ ধরে রেখেছে। তবে যেটা বলে রাখলাম, এই নিয়ে বিস্তৃতভাবে বলবো যে স্যাটেলাইট ইমেজগুলো কীভাবে কাজে হবে আগামী দিনে, এবং বাংলাদেশ কড়া নজরে রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতিতে বলা যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী দিনে একটা তিনি তকমা পেতে পারেন, এবং এই নিয়ে যদি কোনো পুরস্কার থাকে সে পুরস্কারও তিনি অর্জন করতে পারেন। সেটা হচ্ছে লিজ মাস্টার জেনারেল। লিজ মাস্টার বোঝেন তো, এই যেমন চট্টগ্রাম বন্দর তিনি লিজ দেবেন বলে ঠিকই করে ফেলেছেন এবং সমস্ত প্রক্রিয়া তৈরি। চট্টগ্রামের বন্দর, যেটা বাংলাদেশের বলা যায় একেবারে প্রাণ স্পন্দন, অসম্ভব সুন্দর একটি জায়গা চট্টগ্রাম। যারা গেছেন তারা প্রত্যেকে এসে বলেছেন দারুণ জায়গা, ওটা মুম্বাইয়ের মতো অর্থনৈতিক রাজধানী চট্টগ্রাম, সেটা নাকি লিজ দিয়ে দেবেন। তারপর একটু আগে সেন্ট মার্টিন, কবে সেখানে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, কোনো বাংলাদেশি সেখানে যেতে পারবে না, কোনো বাংলাদেশের নাগরিকের সেখানে যাওয়ার অধিকার নেই। কি না, সেখানকার হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে, মানুষ যাবে ঘুরবে, খুব বেশি হলে সেখানে সেলফি তুলবে, এর বেশি আর কি করবে সাধারণ মানুষ, কিন্তু না, তাতে নাকি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। কিন্তু সেন্ট মার্টিনে কি লোক যাচ্ছে না, মার্কিনরা যাচ্ছে না, বাংলাদেশিরা খুব ভালো মতো জানেন, কিন্তু বলবেটাকে সমস্ত মিডিয়া ওখানে চুপ বা তাদের চুপ করিয়ে রাখা আছে। এই সেন্ট মার্টিন তো গেল, এবার হচ্ছে বান্দারবন বা এই যে উত্তরের যে অংশগুলো, ধীরে ধীরে কিন্তু অনেক দিন আগেই যেটা বলেছিলাম, রাস ক্রমশ আলগা হয়ে আসছে। যত রাস আলগা হচ্ছে তত কিন্তু এক একটা জায়গা এক একজনের জন্য বরাদ্দ করা হয়েছে। লালমনিরহাট, সেখানে চীনকে ডেকে নিয়ে এসে বলছে তুমি এখানে বিমান ঘাঁটি তৈরি করো, কিছু বিমান রাখো।
দরকার পড়লে সেন্ট মার্টিনে কিছু, ওই অঞ্চলে কিছু বিমান থাকবে। বাংলাদেশ তখন ভারতের উদ্দেশ্যে বলবে, দেখেছো কত বিমান আমার আছে। পাকিস্তানের কাছে কেউ কেউ এরকম প্রস্তাব অনেক দিন আগে বলেছে যে ওখান থেকে পরমাণু বোম নিয়ে এসে যেন ওখানে রাখা হয়। ভাবুন একবার, ক্রমশ বাড়তে বাড়তে জায়গাটা এমন একটা জায়গায় গেছে, তাকে কিভাবে ভারত আগামী দিনে এক বিশ্বস্ত প্রতিবেশী বলে মনে করবে। মনে করার জন্য একটা অন্তত, জাস্ট গিভ মি ওয়ান গুড রিজন, যে এই কারণে ভারত এখনও বাংলাদেশকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বলে মনে করবে। কোনো কারণই এখন আর অবশিষ্ট রাখছে না। এটা কি জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব? হতে পারেন তিনি কেরিয়ারিস্ট ছিলেন, হতে পারেন তিনি পড়াশোনায় ভালো, হতে পারেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে, কিন্তু তিনি এই বাংলাদেশের যে মানুষজন তারা তো তারই স্বজাতি, তাদের সাথে এই ধরনের ব্যবহার কি করেছে ভারত? হ্যাঁ, ভারতের একটা পদক্ষেপে বাংলাদেশের ৯,৩৬৭ কোটি টাকা লস হতে চলেছে। তাহলে পাল্টা প্রত্যাঘাত বাংলাদেশের আনা উচিত। তার কারণ জুলাই মাস যখন আন্দোলন হচ্ছে শেখ হাসিনাকে সরাবার জন্য, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে কোটা সংস্কারের জন্য, তারপর তো অগাস্ট মাসের 5 তারিখে বাংলাদেশ শেখ হাসিনাকে একদম পগারপাড় করিয়ে দিল ভারতে, এবং তার সাথে নিজের সার্বভৌমত্বকে খোয়ালো। এই প্রসঙ্গে আসছি, কেন সার্বভৌমত্ব খোয়ালো। কিন্তু তার আগের ফেসটা ভাবুন, একের পর এক, সেই প্রথম মনে আছে রিজভী সাহেব নিজের শাল কলকাতায় আসেন। আমরা তো দেখতাম কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের লোক এসে কলকাতা থেকে শাল কিনছেন, শাড়ি কিনছেন, কত কি আছে, এমনকি এক একজন 5টা 6টা ডজন আর কি জুতো কিনে নিয়ে যাচ্ছে, বেল্ট কিনে নিয়ে যাচ্ছেন, সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন। সে উপুর করে বাস যাচ্ছে, শ্যামলী পরিবহন, বিভিন্ন পরিবহনের বাসগুলো একদম ভর্তি মালে ঠাসা। বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি তখন ছিল। এদিকে যখন আবার হচ্ছে, সেই মানুষেরই একটা হয়তো অংশ তখন ভারত বিদ্বেষ ছড়াচ্ছেন। তারা তো তখন বলেছিল ভারতের পণ্য বয়কট করুন। সবাই না, নিঃসন্দেহে বলবো বেশ কিছু মানুষ যারা রয়েছেন, তার মধ্যে বিভিন্ন বামপন্থী মানুষ রয়েছেন, যারা সিপিবির বাইরে যে সমস্ত বামপন্থী অনেক মানুষ রয়েছেন, তারা কিন্তু বলেছিলেন এটা ভয়ঙ্কর দিকে একদিন বাংলাদেশকে নিয়ে যাবে, অতি দ্রুত নিয়ে যাবেন, সেটা হয়তো তারাও কল্পনা করতে পারেননি। কিন্তু সেই সব মানুষদের ক্রমশ কোণঠাসা করা হয়েছে। আজকে বাংলাদেশের হয়ে বলার মতো সেসব মানুষগুলো আজ যেন কোথায় হারিয়ে গেছে, কোথায় যেন তারা হচ্ছে এক অদ্ভুত জীবনযাপন তাদের করতে হচ্ছে, যেখানে মিলিটারির ভয়, মিলিটারি পাশে নেই, তাকে দেখে যদি কেউ মব জাস্টিস শুরু হয়, কেউ এসে বাঁচাতে তাদের এগিয়ে আসবে না। এই বাংলাদেশ আজ এই জায়গায় নিয়ে গেছেন মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুপরিকল্পিত পদ্ধতিতে। ভারত বিদ্বেষ এই জিগিরটা খুব কাজে দিয়েছে, এবং ভারতের সাথে যে সীমানা, সেই সীমানাটাকে তারা যেভাবে ব্যবহার করেছে, একধারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন এসছেন, এবং একটা করিডর হিসাবে ব্যবহার করা, যা ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতিতে উত্তাল পরিস্থিতি বিভিন্ন সময় তৈরি হয়েছে, সেটা অন্য প্রসঙ্গ। পর্বান্তরে নিঃসন্দেহে এই প্রসঙ্গে খুব গভীরভাবে আলোচনা আপনাদেরকে শোনাবো। কিন্তু তার ছাড়াও যে বিষয়গুলো এসছে, ব্যাপক হারে চোরাচালান হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতে একটা বড় অংশ এই ধরনের চোরাচালানের সাথে ব্যাপকভাবে জড়িয়ে গিয়েছিলেন, এবং যে কারণে দেখা গেছে যখনই সীমান্তে সিল করার চেষ্টা হয়েছে, বাঁশ, কাটারি, রামদা, হাসুয়া সব নিয়ে গ্রামবাসীরা এগিয়ে আসেন। তার কারণ পেটের টান পড়ছে, এবং তারা জানেন যে বিকল্প ব্যবস্থা তৈরি করার মতো কোনো সদিচ্ছা বাংলাদেশের রাজনৈতিক দলের নেই, আওয়ামী লীগ ব্যতীত। যদিও আওয়ামী লীগ এই বিষয়ে যে গভীরভাবে ভেবেছে তা বলবো না, কিন্তু এই যে যারা রয়েছেন তারা তো নির্বাচিত সরকার নেই, যে যার নিজের তালে রয়েছে। কেউ চট্টগ্রাম বন্দর নিয়ে বলছেন, ইউনূস তাতে তাল মেলাচ্ছেন। কেউ বলছেন মানবিক করিডর হবেই হবে, মানবিক করিডর হলে আরাকান আর্মিকে সহযোগিতা করা যাবে, এবং করিডরের মধ্যে দিয়ে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেখানে হিউম্যান করিডর হয়েছে, 6টা হিউম্যান করিডর বিভিন্ন দেশে হয়েছে, প্রত্যেকটা দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে এই পরিস্থিতি হবার পর অনেক রাজনৈতিক দলের বিরোধিতা করেছে, বিএনপি বিরোধিতা করেছে, জামাত ইসলাম কখনো শক্তভাবে বিরোধিতা না করলে তারাও ইনিয়ে বিরোধিতা করছেন। কিন্তু সেখানে কার সহযোগিতাটা হবে? নিঃসন্দেহে মার্কিন স্বার্থ সেখানে চরিতার্থ হবে। যেখানে শেখ হাসিনাকে তো বলবো বাঘের বাচ্চা, বাঘিনী। তিনি তো বলেছিলেন আমি সেন্ট মার্টিন দিতে চাইনি বলে
আমাকে সরে যেতে হলো। তবে আমি জীবিত থাকাকালীন আমি বঙ্গবন্ধু কন্যা, আমি কখনোই নিজের দেশকে আমি বিক্রি করতে দেব না। সত্যিই তো তাই। যারা স্বাধীনতার সংগ্রাম করে, যারা মুক্তিযুদ্ধ করে, তারা যা কিছু করুক, তারা কখনোই নিজের দেশকে কোনোদিন কারো জিম্মায় তুলে দেবেন না, উপহার হিসাবে তুলে দেবেন না। তাদের জনগণের প্রতি যে দায়বদ্ধতা থাকে, তার ন্যূনতম দায়বদ্ধতা বুঝবেনই না যারা কোনোদিন এই ধরনের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সংগ্রাম করেছেন। আমরা জানি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দেখেছি, যখন ছোট ছিলাম অনেক স্বাধীনতা সংগ্রামীকে দেখতাম, প্রায় প্রত্যেক পাড়াতে, মহল্লায়, এলাকায় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের দেখতাম। তাদের জীবনযাপন আমাদেরকে উদ্বুদ্ধ করত, তাদের দেশপ্রেম, তাদের নৈতিকতা বোধ এক অন্য পর্যায়ে চলে গিয়েছিল, যেটা আজ ভারতবর্ষের যে রাষ্ট্র দর্শন, সেই দর্শনকে শেপ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। হ্যাঁ, অনেকেই বলতেন পাকিস্তানের রাষ্ট্রের দর্শন কি, পাকিস্তানকে একটি রোগ স্টেট, একটি ব্যর্থ রাষ্ট্র বলতেন অনেকেই। বাংলাদেশ নিয়ে অধুনা অনেকেই কিন্তু এই প্রশ্ন তুলেছে, পাশ্চাত্য মিডিয়াতে অনেকে এই প্রশ্নটা তুলেছেন, বাংলাদেশও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। কিন্তু এই রাষ্ট্রটা তো একটা দর্শন তৈরি করেছিলেন, মুজিবুর রহমানের একটা দর্শন ছিল, এবং তার সাথে শেখ হাসিনাও একটা দর্শন অন্তত দিতে পেরেছিলেন। হয়তো সেখানে এক্সিকিউশনে অনেক ফোকর থাকতে পারে, কিন্তু কখনোই ভারতকে কখনো বিদ্বেষমূলক নীতি অবস্থান নেয়নি। ভারতের সাথে তার যে অবস্থান ছিল, ভারত তাকে একটা বিশ্বস্ত সহযোগী দেশ হিসাবে মনে করত। আর আজকে ডক্টর ইউনূসের সময় কি হয়েছে, দুটো তো মাত্র দেশ প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সাথে এক্সিস্ট করে। একদিকে রয়েছে ভারত, 4000 কিলোমিটারের বেশি তার সাথে হচ্ছে সীমানা সে শেয়ার করে, আর অন্যদিকে হচ্ছে বার্মার এখনও শাসন ক্ষমতা রয়েছে বার্মিজ জান্টা সরকারের হাতে। মিলিটারি জান্টা যা রয়েছে বার্মার, তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, অন্তত মিলিটারিলি প্রচণ্ড শক্তিশালী, এবং চীনের একটা মদত রয়েছে তাদের পাশে। এবং অন্যদিকে আরাকানে রয়েছে আরাকান আর্মি। তারা কোনো সে অর্থে একটা নন স্টেট ফ্যাক্টর, অর্থাৎ তারা কোনোভাবে নির্বাচিত সরকারও নয়, বা তারা সামগ্রিকভাবে এখনও পর্যন্ত আরাকানের স্বাধীনতা ঘোষণা করেছে তা নয়। কিন্তু তারা আরাকানের দখল নিয়েছে, স্থানীয় প্রশাসন নিয়েছে, এবং তার সাথে মানবিক করিডোরের ব্যাপারটা যেন অনেকটা হয়েই গেছে, যে কারণে আরাকান আর্মি এখন প্রমোদ ফুর্তির জন্য বাংলাদেশকে ব্যবহার করছে। নাব নদী পেরিয়ে এসে তাদের সে কি ফুর্তি, এবং বাজিয়ে যেভাবে গিটার বাজাচ্ছে, গান গাইছে, সেই ছবি যারা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তাদের তো হাতে লাগবেই। কিন্তু কি বলবেন তারা, কাকেই বা বলবেন? যারা সমন্বয়ক থেকে যারা মন্ত্রী হয়েছেন, তারা নিতান্তই এখনও নাবালক, বা রাজনীতির এই প্যাঁচ পয়জারে এখনও পর্যন্ত তারা পোক্ত নয়। তারা সাধারণ ঘর থেকে এসে, ছাত্র সমাজ থেকে তারা ক্ষমতার অলিন্দে প্রবেশ করেছেন। কিন্তু বাদবাকি যারা রয়েছেন, বড় বড় যারা হচ্ছেন সেখানকার উপদেষ্টা রয়েছেন, তাদের বেশিরভাগই হচ্ছে দ্বৈত নাগরিকত্ব, কেউ আমেরিকার, কেউ ফ্রান্সের, কেউ ইউরোপের অন্যান্য দেশের, বেশিরভাগই হচ্ছে আমেরিকার। এর মধ্যে খলিলুর রহমানের কথা খুব উঠে আসছে। আমি তো ভেবেই পাচ্ছি না যে কোথায় অজিত ডোভাল, যিনি 22 বছর বয়সে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগদান করেছিলেন, এবং একমাত্র পুলিশ অফিসার যিনি কীর্তিচক্র পেয়েছিলেন, যেটা সেনাবাহিনীর লোকেরা পায়। আর বাংলাদেশে এই প্রথম হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেখানে খলিলুর রহমান, যিনি অর্থনীতিতে হার্ভার্ড থেকে পিএইচডি, তিনি হয়ে গেছেন হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আসলে এক একজন এইরকমভাবে ডেকোরেটিভ এক একটা দায়িত্বে রয়েছেন, কিন্তু কী কাজটা তারা করছেন, এটা নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবেই আসবে। এবং তার সাথে এই কারণেই প্রশ্নগুলো আরও বেশিভাবে আসছে যে অত্যাধিক মাত্রায় ভারত বিদ্বেষটা ছড়াতে তারা যে জায়গায় নিয়ে যাচ্ছেন, সরাসরি ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, তার দিকে কিন্তু তীর ছড়ছেন, এবং যেটা কিন্তু ভয়ঙ্করভাবে ভারত কিন্তু নজরে রেখেছে। এর যে একটা রিয়াকশান হিসাবে যে অ্যাকশানটা ভারত আগামী দিনে নিতে চলেছে, সেটা কিন্তু অত্যন্ত সুখপ্রদ তো হবেই না, যেটা ইউনূসের কাছে একটা কালরাত্রির মতো মনে হতে পারে। আমি এই কথাটা এই কারণেই বলছি, অনেক কিছু দেখে বুঝে এবং বিভিন্ন প্রাপ্ত তথ্যগুলো পাচ্ছি, বিভিন্ন সূত্র থেকে যেগুলো পাচ্ছি, তাতে কিন্তু এই আশঙ্কাটা ক্রমশ তীব্র হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের চূড়ান্ত জায়গায় গিয়ে চলে গেছে। একটা দেশ, সে দেশের একজন নায়িকা নুসরাত ফারিয়া, সে কি করেছে না, বঙ্গবন্ধুর উপর যে ছবিটা হয়েছে শ্যাম বেনেগাল নির্মিত, অত্যন্ত একটি ভালো ছবি, শ্যাম বেনেগালের শেষ ছবি বঙ্গবন্ধুকে নিয়ে, সেখানে
তিনি বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন, তাকে হেলমেট পরিয়ে যেভাবে নিয়ে আসা হচ্ছে, পৃথিবীর কোনো দেশে এইভাবে হয় আজকের সময়? কোনো হলিউডের অভিনেতা বা অভিনেত্রীকে, তারা তো অনেক বেশি আমেরিকান সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে, বরাবর চ্যালেঞ্জ করে আসে। সে জো বাইডেনের সময় হোক, কেউ কেউ চ্যালেঞ্জ করছেন, বা ডোনাল্ড ট্রাম্পের সময় সেরকম চ্যালেঞ্জ করছে, কিন্তু কেউ কেউ কখনো এইরকমভাবে কখনো করা হয়েছে? বা ভারতেও তো অনেকে রয়েছেন, এই যে প্রকাশ রাজ বলে যে অভিনেতা রয়েছেন, তিনি তো প্রকাশ্যে নরেন্দ্র মোদীকে যেভাবে সমালোচনা করেন, তারপরে কি তার সিনেমা করতে কোনো অসুবিধা হয়েছে? কখনো এটা হয় না। সামান্য গণতান্ত্রিক মূল্যবোধ নেই। বয়স্ক বয়স্ক সাংবাদিক, বয়স্ক বয়স্ক অভিনেতা, বিভিন্ন যারা কালচারাল ফিল্ডে কাজ করেন, তাদের সবাইকে খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তো এইটুকু তো সহানুভূতিশীল হতে পারতেন ইউনূস সরকার। আপনি না পাশ্চাত্যে পড়াশোনা করেছেন, আপনি না একজন নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দেন, আপনি না বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বক্তৃতা দেন, আপনার কি এটা মনে হয় না যে কোথাও এই এই তীব্র গরমে দাবদাহে এই মানুষগুলোর একটু অন্যরকম ব্যবহার পাওয়া উচিত ছিল? যদি তাদের বন্দিই করতে হতো তাহলে গৃহবন্দী করতে পারতেন, হাউস অ্যারেস্ট করে রাখতেন। এইভাবে এতগুলো পুলিশ দিয়ে যেন একজন কোনো টেররিস্টকে ধরে নিয়ে আসা হচ্ছে। এই ছবিগুলো গোটা বিশ্ব দেখছে। পাকিস্তানকে যেমনি গোটা বিশ্ব দেখেছে, পাকিস্তানকে গোটা বিশ্ব আর জঙ্গিস্তান বলে, এবং নানা রকমভাবে একদিকে অর্থ সাহায্য দিল, নানা রকম শর্ত যেমন চাপায়, ঠিক এরকম একটা অবস্থা কি বাংলাদেশের হতে চলেছে? যদি এই দুর্ভাগ্য বাংলাদেশের জন্য নিয়ে আসে কেউ, তাহলে ডক্টর ইউনূস আপনার এন্টায়ার এই যে মন্ত্রিসভা, এটা কিন্তু ইতিহাসের কাছে আপনারা দায়বদ্ধ হয়ে থাকবেন। মানুষ অনেক রকমভাবে হয়, অনেকে চামচা হয় জানি, অনেকে হচ্ছে ক্ষমতা পদ এসব পাওয়ার জন্যে প্রচুর তৈলাক্ত করেন এবং হচ্ছে মসৃণ করে তোলেন অন্যের পদকে। দরকার পড়লে স্বজন স্বজাতিকেও পর্যন্ত একেবারে নিলামের দাওপে তারা দাঁড় করিয়ে দেন। এসবই সত্য জানি, কিন্তু এই আসিফ নজরুলের মতো ব্যক্তি বা হচ্ছে এরা যে কি ধরনের পরিস্থিতি বাংলাদেশে আজকে তৈরি করে দিয়েছে, এই ভারত বিদ্বেষকে যে জিগির তারা তুলে নিয়ে গেছেন, এই বিষ এখন মাথায় উঠে গেছে অনেকের। এই বিষ নামানো খুব এমনিতে সম্ভব নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সম্ভব নয়, কোনো ঝাড়ফুঁক ওঝাদিও সম্ভব নয়। তাই আগামী দিনে এক বড় রকমের রিয়াকশান আসতে চলেছে, যেটার পরিস্থিতি কিন্তু অত্যন্ত সুখকর হবে না, এবং সেটি যে ভয়াবহ হতে চলেছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। আজকের অ্যাকশন রিয়াকশান এই পর্যন্তই থাকছি। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন।